প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস 9 অ্যান্ড 10 ইউনিট 1 লেসন 3 ও মি ও লাইফ। ও মি ও লাইফ এটি একটি কবিতা, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। উনি একজন আমেরিকান কবি। এখন আমি কবিতাটা পড়ছি। ও মি ও লাইফ, ও আমি ও জীবন। ওয়াল্ট হুইটম্যানের লেখা। ও মি ও লাইফ, O me, O life, of the questions of this recording, of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reposing myself, for who more foolish than I, and who more faithless. কবি এখানে বলেছেন ও মি ও লাইফ, সে তার নিজেকে বলছেন হচ্ছে ও আমি ও জীবন, অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকার্ডিং অর্থ হচ্ছে আবৃত করা বা ঘিরে থাকা, যে প্রশ্নগুলো সবসময় আমাকে ঘিরে রাখে। অফ দ্য এন্ডলেস ট্রেন অফ ফেইথলেস, ট্রেন অর্থ আমরা সাধারণত জানি হচ্ছে গাড়ি বা ট্রেন। অফ দ্য ফেইথলেস হচ্ছে অবিশ্বাসী। তো সুতরাং এখানে দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেইথলেস, এখানে এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস অর্থ অবিশ্বাসীদের দল, বা অবিশ্বাসীদের দল দিন দিন ভারী হচ্ছে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ অর্থ বোকা, এবং শহরগুলো বোকাদের দ্বারা পরিপূর্ণ হচ্ছে। ও মাইসেলফ ফর এভার রিপোসিং মাইসেলফ, রিপোসিং শব্দের অর্থ হচ্ছে নিন্দা বা নিন্দা করা। সে বলছে ও মাইসেলফ, সে তার নিজেকে বলছে ফর এভার অর্থ চিরতরে বা সব সময় জন্য। রিপোসিং মাইসেলফ আমাকে নিন্দা করে। ফর হু মোর ফুলিশ দ্যান আই, ফুলিশ অর্থ বোকা। হু মোর ফুলিশ দ্যান আই, আমার থেকে বোকা আর কে আছে। অ্যান্ড হু মোর ফেইথলেস, তো কবির মধ্যে কিছু প্রশ্ন সবসময়ই তাকে ঘিরে রাখে, সেটা হচ্ছে যে আমার থেকে বোকা আর কে আছে, বা আমার থেকে অবিশ্বাসী আর কে আছে। এই কবিতাটা মূলত লেখা হয়েছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমেরিকা যখন শিল্পায়ন শুরু হওয়ার পরে মানুষ তার ভালো জীবনযাপন করার জন্য গ্রাম ছেড়ে শহরে কলকারখানায় কাজ করার জন্য ভিড় জমায়। তো তারা যে উদ্দেশ্যটা নিয়ে আসে, আসলে সে উদ্দেশ্য পরিপূর্ণ হয় না। যদিও তারা ভেবেছিল যে শহরে এসে শিল্প কারখানায় কাজ করে একটা ভালো জীবনযাপন করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপরও মানুষের শহরমুখী হওয়ার যে প্রবণতা সেটা কমে না। এই জন্যই বলছে দ্য এন্ডলেস ট্রেন অফ ফেইথলেস, অবিশ্বাসীদের দল বড় হচ্ছে, বাড়তেই আছে। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এবং এই বোকাদের দ্বারা শহরটা পরিপূর্ণ হচ্ছে। এবং কবি নিজেকেও বলতেছে সবসময় যে ও মাইসেলফ ফর এভার রিপোসিং মাইসেলফ, সে নিজেকে বলছে যে বারবার এই জিনিসগুলো আমাকে নিন্দা জানায়। ফর হু মোর ফুলিশ দ্যান আই, আমার থেকে বোকা আর কে আছে। অ্যান্ড হু মোর ফেইথলেস, এটাও কম্পারেটিভ ডিগ্রিতে লেখার পরে দ্যান আই লেখা থাকার কথা ছিল, কিন্তু কবিতার লাইন তার সৌন্দর্যের জন্য অনেক সময় অনেক কিছু বাদ দিতে হয়। তো অ্যান্ড হু মোর ফেইথলেস দ্যান আই, আমার থেকে অবিশ্বাসী আর কে আছে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মিন, দ্য আইস চোখ, দ্যাট ভেইনলি অর্থ উদ্দেশ্যহীনভাবে, কার্ভ দ্য লাইট, কার্ভ অর্থ প্রার্থনা করা বা আলো, লাইট অর্থ আলো, কার্ভ অর্থ প্রার্থনা করে, সে আলোর প্রার্থনা করা। অবজেক্টস মিন হচ্ছে বস্তুগত বিষয়ে, তার মানে তার যে চোখ, মানুষ যখন বা দ্য অফ আইস দ্যাট ভেইনলি কার্ভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিনস, আইজ অর্থ চোখ, দ্যাট ভেইনলি কার্ভ অর্থ হচ্ছে প্রার্থনা করা, ভেইনলি অর্থ উদ্দেশ্যহীনভাবে। তো আমাদের চোখ সবসময়ই একটা জিনিসের প্রার্থনা করে। এখানে লাইট অর্থ আলো, কিন্তু এখানে আমরা লাইট অর্থ সফলতাকে ধরবো, সেই সফলতার প্রার্থনা করে। কোন সফলতা? দ্য অবজেক্টস মিনস, বস্তুগত বিষয়ে নিয়ে। যেমন আমরা যখন আমাদের চারপাশে দাঁড়াই বা চারপাশে যদি দেখি, তো যাদের অবস্থান আমাদের থেকে ভালো, যেমন কারো অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমরা এই বিষয়গুলোই দেখি, এবং মানুষ ঠিক এরকম সফলতাই চায়, যমদের মতো আমারও বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এরকম। অফ দ্য স্ট্রাগল ফর এভার রিনিউড, এবং মানুষের মধ্যে এই চিন্তাগুলোই, স্ট্রাগল অর্থ সংগ্রাম, মানুষের মধ্যে এই চিন্তাগুলোই তার সংগ্রামকে রিনিউড অর্থ নবায়ন করা,
বা বারবার নতুন করে প্রভাবিত করা। তো মানুষের যে এই বস্তুগত সফলতার যে প্রার্থনা বা যে চাওয়া, সেটা তার এই স্ট্রাগলকে, তার এই সংগ্রামকে বারবার নবায়ন করে। অফ দ্য পোর রেজাল্ট অফ অল of the plodding and sordid crowds I see around me. The poor result of all, poor result বলতে poor result of all of the plodding and the sordid crowds. মানুষ তার সেই সফলতার জন্য যত পরিশ্রম করে, তাদের সেই পরিশ্রম অনুসারে অধিকাংশ মানুষই সেই ফলাফল পায় না, বা তার থেকে অনেক কম সফলতা তাদের আসে। ঠিক সেটাকেই বলা হয়েছে অফ দ্য পোর রেজাল্ট অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড কাওয়ার্ডস আই সি অ্যারাউন্ড মি। প্লডিং অর্থ হচ্ছে, প্লডিং শব্দের অর্থ এখানে শ্রমজীবী মানুষকে বোঝানো হয়েছে। অ্যান্ড সর্ডিড ক্রাউড, সর্ডিড অর্থ হীন, নিচ বা ব্যর্থ মানুষের ভিড়। আই সি আমি দেখি, অ্যারাউন্ড মি আমার চারিদিকে। তো এই শ্রমজীবী মানুষগুলো, প্লডিং যারা শ্রমজীবী মানুষ, তারা তাদের সেই শ্রম অনুসারে সফলতা পায় না, এবং সেই ব্যর্থ মানুষদের ভিড় আমি আমার চারপাশে দেখি। আই সি অ্যারাউন্ড মি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, এখানে মানুষের বৃদ্ধ বা ওল্ড এজের কথা বলা হয়েছে, যখন মানুষের কোনো কর্মক্ষমতা থাকে না, এমটি কর্মক্ষমতা থাকে, ইউজলেস ইয়ার্স তার সেই বয়স্ক সময়, বৃদ্ধ সময়ের কথা বলা হয়েছে, যে সেই সময় তখন সে এমটি অর্থ তো শূন্য, যেহেতু সে তার পরিশ্রম অনুসারে বা তার আশা অনুসারে সফলতা পায়নি, তাই বলা হয়েছে অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার অফ দ্য রেস্ট। তো জীবনের সেই রেস্ট অর্থ বাকি অংশ, জীবনের সেই বাকি সময় বা বৃদ্ধ সময়, যখন যে সময়টাতে তার কোনো পরিশ্রম করা সম্ভব হয় না, তখনও সে কি থাকে, এমটি অর্থাৎ শূন্য। উইথ দ্য রেস্ট মি আই ইন্টার উইথ, এবং আমিও সেই ইউজলেস সময় বা সেই বৃদ্ধ বয়সটাকেই আমাকেও জড়িয়ে রেখেছে বা ঘিরে রেখেছে। দ্য কোয়েশ্চেন ও মি, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন, দ্য কোয়েশ্চেন ও মি সে তার নিজেকে বলছে, আমাকে, সো স্যাড রিকারিং শব্দ অর্থ আবৃত, সো স্যাড, স্যাড অর্থ কি, দুঃখ, কষ্ট, যে এত দুঃখ কষ্ট যেটা আমাকে আবৃত করে রেখেছে, ঘিরে রেখেছে। হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ, এই কারণে সে আবারও তাকে বলছে ও আমি ও জীবন, এই যে ব্যর্থতা, এই কষ্টের মধ্যে বা এই পৃথিবীতে ভালো কি আছে, অর্থাৎ আমি এত পরিশ্রম করলাম, আমার কোনো স্বপ্নই পূরণ হলো না, তারপর আমি যে পৃথিবীতে আছি এর মধ্যে ভালো কি আছে, সেটাই সে জানতে চেয়েছে। ও লাইফ, এখানে ও লাইফ বলতে ও জীবন, বা এখানে আমরা ঐশ্বরিক যে পাওয়ার বা ডিভাইন পাওয়ার বা প্রকৃতির শক্তিকেও বলতে পারি, যে প্রকৃতির কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে বা আল্লাহর কাছেও সে জানতে চাচ্ছে যে এই যে এত ব্যর্থতা পরিপূর্ণ এই জীবন, এর মধ্যে ভালো কি আছে। দ্বিতীয় সেকশন শুরু হয়েছে অ্যান্সার, উত্তর। এই যে এতক্ষণ তার জীবন নিয়ে যে এতগুলো প্রশ্ন তার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নের উত্তর এখন সে দিচ্ছে। অ্যান্সার, দ্যাট ইউ আর হেয়ার, তুমি এখানে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট, এক্সিস্ট অর্থ অস্তিত্ব, লাইফ এক্সিস্ট জীবনের এখানে অস্তিত্ব রয়েছে, অ্যান্ড আইডেন্টিটি অর্থ পরিচয়, অর্থাৎ এত ব্যর্থতার মধ্যেও ইউ আর হেয়ার, তুমি এখানে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট তোমার জীবনের একটি অস্তিত্ব রয়েছে, অ্যান্ড আইডেন্টিটি তোমার একটা পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, একটি শক্তিশালী নাটক চলমান রয়েছে। এখানে পাওয়ারফুল প্লে বলতে মূলত মানব জাতি বা এই পৃথিবীকে বলা হয়েছে, যে পৃথিবীটা এভাবেই চলতে থাকবে, গোজ অন চলতে থাকবে, অ্যান্ড এবং ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, কন্ট্রিবিউট অর্থ অবদান রাখা, বলছে ইউ মে তুমি সম্ভবত কন্ট্রিবিউট অবদান রাখবে, ভার্স অর্থ পংক্তি বা কবিতার লাইন, তো বলছে তুমি এখানে সম্ভবত একটা পংক্তি রেখে যাবে বা কবিতার লাইন রচনা করবে। এখানে কবিতার লাইন রচনা করা বা এই ভার্সটাকে আমরা আরো বিস্তরভাবে বলতে পারি যে পৃথিবী ঠিক এভাবেই চলতে থাকবে, তারপরও তোমাকে এখানে কিছু অবদান রাখতে হবে, এবং তোমার কিছু কাজ বা তোমার কিছু কর্ম এখানে রেখে যেতে হবে, যেটা মানুষ মনে রাখবে বা তোমাকে স্মরণ করিয়ে দেবে মানুষের মধ্যে। যেমন আমরা অড হিটম্যান কবির কথাই বলি, তার সময় তারা হাজার হাজার মানুষ ছিল, তাদেরকে আমরা কেউ স্মরণ করছি না বা তাকে আমরা কেউ চিনি না, কিন্তু কবির এই কর্মের জন্য আমরা আজও অড হিটম্যানকে মনে রেখেছি। তো এই জন্যই বলা হয়েছে দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তুমি এখানে আছো, জীবনের একটি অস্তিত্ব আছে, অ্যান্ড তোমার একটা আইডেন্টিটি, তোমার একটা পরিচয় রয়েছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এবং মানব বিশ্ব বা পৃথিবী এভাবেই চলতে থাকবে,
অ্যান্ড এবং ইউ মে কন্ট্রিবিউট এ ভার্জ। তুমি সম্ভবত এখানে কিছু কর্ম বা কৃতিত্ব রেখে যাবে, যে কারণে মানুষ তোমাকে মনে রাখবে। এখানে দেখো বিতে লিসেন টু দ্য পোয়েম ইউজিং দ্য ফলোয়িং ইউটিউব লিঙ্ক। এখানে একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, যেখানে গেলে তুমি কবিতার আবৃত্তিটা শুনতে পাবে। এখন আমরা দেখব সিতে আছে। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর কোশ্চেনে আছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। থিম অর্থ বিষয়বস্তু। এই কবিতার বিষয়বস্তুগুলো কি? আমরা যদি চিন্তা করি, সারা কবিতা আমরা কি দেখলাম, যে যখন শিল্পায়ন শুরু হয় তখন লোকজন গ্রাম ছেড়ে শহরে এসে ভিড় জমায় একটা ভালো জীবনযাপনের জন্য। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য মেইন থিম of the poem is that people gathered in cities with dreams that they will be able to lead a happy life, but in reality we see that most of the people cannot fulfill their dreams and they have to lead a very poor life. অনেক লোক একটা ভালো জীবনযাপনের স্বপ্ন নিয়ে শহরে এসেছিল, কিন্তু বাস্তবিকে তারা অনেক আনহ্যাপি বা অনেক দরিদ্র জীবনযাপন করে। হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন। মেনশন অর্থ উল্লেখ করা। এখানে রিকারিং শব্দ অর্থ আবৃত করা বা ঘিরে থাকা। তো কবি কোন প্রশ্নগুলোর কথা এখানে বলেছে, কোন প্রশ্নগুলো? হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন। মেনশন অর্থ উল্লেখ করা। তো কবিকে কোন প্রশ্নগুলো ঘিরে রেখেছিল, সে প্রশ্নগুলো কি কি সেগুলো জানতে চেয়েছে। তাহলে দ্য রিকারিং কোশ্চেন্স দ্যাট পোয়েট মেনশনস ইন দ্য পোয়েম আর, তাহলে আমরা প্রথমেই দেখব যে প্রথম কোশ্চেনটা কি ছিল, ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেইথলেস। এটা হচ্ছে একটা কোশ্চেন। তাহলে আমরা বলতে পারি দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেইথলেস। এটা একটা কোশ্চেন। এবং দ্বিতীয় নম্বর কোশ্চেন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ হোয়াট গুড এমিটস দিস ও মি ও লাইফ। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা, যেটা কবিকে ঘিরে রেখেছিল। তাহলে দ্য কোশ্চেন্স দ্যাট রিকর্ডিং দ্য পোয়েট আর, তারপরে 1 নম্বর দিয়ে আমরা লিখব ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেইথলেস, অ্যান্ড দ্য সেকেন্ড কোশ্চেন ইজ 2 নম্বর দিয়ে লিখব হোয়াট গুড এমিট দিস ও মি ও লাইফ। তাহলে এই দুইটা কোশ্চেন লেখার পর আমরা লিখব দিস আর দ্য কোশ্চেন্স হুইচ রিগার্ডিং দ্য পোয়েট। তাহলে 2 নম্বরটা গেল। এবার 3 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার। ইউজলেস ইয়ার্স অর্থ যে বছরগুলোকে ব্যবহার করা যায় না, বা হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার। ইউজলেস ইয়ার্স বলতে কবি কি বুঝিয়েছেন? বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট ওয়ান্টস টু মিন দ্য ওল্ড এজ অফ লাইফ। অর্থাৎ এই ইউজলেস ইয়ার্স দ্বারা কবি হচ্ছে মানুষের বৃদ্ধ জীবনটাকে বা জীবনের বৃদ্ধ সময়টাকে বুঝিয়েছেন। তাইলে বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট ওয়ান্টস টু মিন দ্য ওল্ড এজ অফ লাইফ। 4 নম্বর প্রশ্নে আসি, ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার। আইডেন্টিটি অর্থ হচ্ছে পরিচয়, মেক অর্থ তৈরি করা, মেকার যে তৈরি করে। তাহলে বয়স কি মানুষের পরিচয় তৈরি করে? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। অ্যাট্রিবিউটস শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। বয়স্ক বা বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে প্রথম কোশ্চেনে আসি, ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এজ ইজ নট অ্যান আইডেন্টিটি মেকার, রাদার ডিডস অর্থ কর্ম ইজ আইডেন্টিটি মেকার। মানুষের বয়স নয়, বরং তার কর্ম হচ্ছে তার পরিচয়কে সৃষ্টি করে। হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে আমরা এটা বলতে পারি, অ্যাট দ্য ওল্ড এজ পিপুল বিকামস সর্ডিড। সর্ডিড অর্থ হচ্ছে
কর্মহীন, নিচু, যার কোনো কাজ থাকে না। অ্যান্ড প্লোডিং, আমরা প্লোডিংও বলতে পারি। প্লোডিং অর্থ হচ্ছে দুর্বল হয়ে যাওয়া। প্লোড অর্থাৎ আস্তে আস্তে হাঁটা। যখন মানুষের আর সেই স্বাভাবিক শক্তিটা না থাকে বৃদ্ধ বয়সে গিয়ে, তখন সে অনেক আস্তে ধীরে চলাফেরা করে, সে আর কোনো কাজ করতে পারে না। তো দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ আর প্লোডিং অ্যান্ড সর্ডিড, অর্থাৎ কর্মহীনতা এবং দুর্বলতা, এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওল্ড এজের। পরের কোশ্চেনে আবার লেখা আছে, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লোডিং মিন? সর্ডিড এর আক্ষরিক অর্থ হচ্ছে নীচ, হীন বা নোংরা, কিন্তু এখানে কবিতায় আমরা সর্ডিড বলতে কি বুঝেছি? সর্ডিড বলতে বোঝানো হয়েছে যে সেই ব্যর্থ লোকজন যারা একটা সুখী জীবনের উদ্দেশ্য করে শহরে এসেছিল কিন্তু করতে পারে নাই। তাহলে আমরা বলতে পারি the sordid means, বা in the poem the sordid mentions the people who become failed to fulfill their dreams, and the plodding refers the weak people, or the plodding refers the weak people or old age people in the poem. এই কবিতায় সর্ডিড এবং প্লডিং শব্দ দুটি কর্মহীন বা ব্যর্থ মানুষদের বোঝানো হয়েছে এবং দুর্বল বৃদ্ধ মানুষ যারা সারা জীবন পরিশ্রম করে ব্যর্থ হয়েছে, সফল হতে পারে, তাদেরকে বোঝানো হয়েছে। হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার? এখানে কবি ফেইথ বলতে কি বোঝাতে চেয়েছে? তাহলে দ্য পোয়েট মেনশন দ্য ওয়ার্ড ফেইথ মিনস ড্রিম, অর্থাৎ স্বপ্ন। কোন স্বপ্ন? দ্য পিপুল গ্যাদার ইন সিটিজ উইথ এ ড্রিম টু লিড আ হ্যাপি লাইফ, but they cannot fulfill these dreams. Here faith means dreams, but dream. Faith means dream বা স্বপ্ন। Is there a symbolic meaning of contribute a verse? Contribute a verse অর্থ আমরা বলেছিলাম contribute অর্থ অবদান রাখা, ভার্স অর্থ কবিতা লাইন, পংক্তি। In the last line, the কবিতা লাস্ট লাইনে যেটা লেখা আছে কন্ট্রিবিউট এ ভার্স, এটার কি কোনো সিম্বলিক মিনিং আছে? তো আমরা বলতে পারি ইয়েস, ইট হ্যাজ অ্যান সিম্বলিক মিনিং। হেয়ার কন্ট্রিবিউট এ ভার্স মিনস ইউ হ্যাভ টু ডু সাম ডিডস ফর হুইচ পিপুল রিমেম্বার ইউ, অর্থাৎ তোমাকে এমন কিছু কাজ করতে হবে যার জন্য মানুষ তোমাকে স্মরণ করে রাখবে। এটাই হচ্ছে সেই সিম্বলিক মিনিং। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে বলতে পারি যে contribute a verse has a symbolic meaning. Actually, by this words, poets wants to say that you have to do some deeds for which people remember you in the world. পৃথিবীতে তোমাকে মানুষ মনে রাখবে, এ ধরনের কিছু কর্ম বা কাজ তোমাকে করতে হবে। 7 নম্বর কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন, ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? তোমার কাছে কি এই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ কবিতার যে দ্বিতীয় সেকশন সেটাকে কি কনভিন্সিং মনে হয়েছে? তাহলে আমরা এটার উত্তরে বলতে পারি ইয়েস, দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম ইজ কনভিন্সিং বিকজ হেয়ার পোয়েট সেজ দ্যাট দো ইউ ক্যান নট ফুলফিল ইউর ড্রিমস or you are a failure, but you should not be depressed. Rather, you should think that you are here and your life has an existence and you have an identity. তো আমরা বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই এখানে আমরা কনভিন্সিং দেখেছি, কারণ যদিও এখানে কবি বলেছে যে আমরা এখানে যে বেঁচে আছি এবং আমাদের জীবনে একটা অস্তিত্ব আছে এবং পরিচয় আছে, এটা অনেক বড় একটা বিষয়। That powerful place goes on and you may contribute a verse. So the world will go on the same way and you have to do something for the world. তো পৃথিবী এভাবে চলতে থাকবে এবং পৃথিবীতে তোমাকে কিছু কর্ম বা কাজ করে যেতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা কনভিন্সিং, আমরা এটাকে কনভিন্সিং পার্ট হিসেবেই দেখছি। দিস ইজ অল অ্যাবাউট। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।